অধ্যায় দি অ্যাকাউন্টিং প্রসেস থেকে 3 নম্বর ক্লাস। জার্নাল এন্ট্রিজের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথের সমাধান আজকের ক্লাসে বোঝানো হবে। একেবারে ফুল স্ক্রিন করে তারপরে ক্লাসটা দেখো। On January 1, 2022, Rifat started his merchandising business in the name of Rifat Traders by investing cash টাকা 95,000 and equipment টাকা 20,000। 2022 সাল জানুয়ারি 1 তারিখে রিফাত মজুদ পণ্যের ব্যবসা শুরু করেছেন রিফাত ট্রেডার্স নামে। ব্যবসায় নগদ বিনিয়োগ করেছেন 95,000, যন্ত্রপাতি 20,000। রিকোয়ার্ড হচ্ছে গিভ দি জেনারেল জার্নাল এন্ট্রিজ আন্ডার পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, ন্যারেশন ইজ নট নেসেসারি। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে সাধারণ জাবেদা দাখিলা দেওয়ার জন্য বলা হয়েছে, ব্যাখ্যার প্রয়োজন নেই বলেছে। এখন এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বুঝতে পারলে যে কোনো লেনদেনের জাবেদা দাখিলা সবাই পারবেন। এখন পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম যেটা, দুইভাবে জাবেদা দাখিলা নির্ণয় করা হয় যে কোনো লেনদেনের। একটা হলো পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম আর একটা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তাহলে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম কোনটা? শুরু থেকে এখন পর্যন্ত যে নিয়মে আমরা ম্যাথের সমাধান করে এসেছি তার নাম পিরিয়ডিক সিস্টেম। তাহলে নতুন করে আমরা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম জানার প্রয়োজন নাই। শুরু থেকে এখন পর্যন্ত যেই নিয়মে যে কোনো লেনদেনের জাবেদা দাখিলা যে আমরা নির্ণয় করেছি এটাই পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। অতএব পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম এটা আলাদা করে এখন আর জানার প্রয়োজন নাই। আমরা পরবর্তী অধ্যায়ে ওই ধরনের ম্যাথের মধ্যে সেই আলোচনাটা করব। ওকে, তাহলে এই লেনদেনগুলোর জাবেদা দাখিলা সরাসরি আমি হাতে কলমে লিখে বোঝাচ্ছি, আর আমার সাথে সময় দিয়ে, যেহেতু হাতে কলমে লিখে বোঝাবো সময় তো লাগবে, সময় দিয়ে ক্লাস দেখার মানে হলো তুমি সব বুঝে গেছো। এখন 1 তারিখের এখানে আছে জানুয়ারি 1, 2022। তিনি নগদ বিনিয়োগ করেছেন 95,000, আবার ইকুইপমেন্ট 20,000। এই দুইটার জন্য জার্নালটা আগে হয়ে যাক। যে নগদ টাকা বিনিয়োগ করেছেন এটার জন্য ক্যাশ ডেবিট 95,000, ইকুইপমেন্ট ডেবিট 20,000, কারণ এই দুইটার সম্পদ কিন্তু ব্যবসায় এসেছে, আর দুইটা এসেছে মূলধন হয়ে। যেহেতু বিনিয়োগ করেছেন আবার জানুয়ারি 1 তারিখে, এগুলো মূলধন হয়ে এসেছে। ক্যাশ ডেবিট, ইকুইপমেন্ট ডেবিট, তারপরে 2-4 টাকা যোগ করে ক্যাপিটাল হয়ে যাবে এখানে ক্রেডিট। এটা আমি লিখে নিচ্ছি। এই জায়গায় আমরা লিখে দিব জানুয়ারি 1 তারিখে নগদ এসেছে ক্যাশ ডেবিট, টাকার পরিমাণ ছিল 95,000। ইকুইপমেন্ট আনা হয়েছে, ইকুইপমেন্ট ডেবিট টাকার পরিমাণ 20,000। 2-4 টাকা যোগ করে ক্যাপিটাল ক্রেডিট 95,000 আর 20,000 যোগ করলে কত হবে? 1,15,000। এক এক করে আমরা সব জানবো। During the first month he completed the following transaction. প্রথম মাসে তিনি নিচের লেনদেনগুলো করেছেন। এখানে বলা হয়েছে জুলাই 1 তারিখে, আবার আচ্ছা যাই হোক, সম্ভবত এটা জানুয়ারি হবে, জানুয়ারি মাস হবে। হায়ার্ড এ বিল্ডিং ফর অফিস ইউজ টাকা 5,000 পার মান্থ অ্যান্ড পেইড টাকা 10,000। হায়ার্ড এ বিল্ডিং ফর অফিস ইউজ, অফিস ব্যবহারের জন্য একটা বিল্ডিং ঠিক করা হয়েছে। প্রতি মাসের বেতন হলো 5,000 টাকা করে ভাড়া।
কিন্তু ওই তারিখে ওই 1 তারিখেই 10,000 টাকা পরিশোধ করে দেওয়া হয়েছে। এখন প্রতি মাসের ভাড়া 5,000 টাকা করে একটা বিল্ডিং ভাড়া নেওয়া হয়েছে অফিসের জন্য। এখন এটা তারিখ হচ্ছে জুলাই 1 তারিখ, এখন পর্যন্ত মাসটা শেষ হয় নাই আর 10,000 টাকা পরিশোধ করে দিলেন। তার মানে ভাড়ার টাকা তুমি আগে দিয়ে দিছো। এটা ধরে নিলাম আমার ব্যবসার প্রতিষ্ঠান, 10,000 টাকা যেহেতু আগে দিয়ে দিছি ভাড়ার টাকা, এটাকে বলা হয় প্রিপেইড রেন্ট, অগ্রিম ভাড়া। অগ্রিম ভাড়া প্রদান করার মাধ্যমে নগদ কিন্তু চলে গেছে। নগদ চলে যাওয়ার মানেই ক্যাশ ক্রেডিট। হ্যাঁ, আমি ক্যাশ করব ক্রেডিট, আর অগ্রিম ভাড়া দেওয়া হয়েছে প্রিপেইড রেন্ট আমি করব ডেবিট। বোঝাতে পেরেছি? টাকার পরিমাণ 10,000 টাকা। আচ্ছা, তাহলে তারিখ হচ্ছে 1 তারিখ। প্রিপেইড রেন্ট ডেবিট টাকার পরিমাণ ছিল 10,000। ক্যাশ ক্রেডিট টাকার পরিমাণ 10,000। এখানে 3 নম্বরে মার্চেন্ডাইজ ইনভেন্টরি পারচেস টাকা 60,000, পেইং টাকা 35,000 ইন ক্যাশ এন্ড দি ব্যালেন্স অন অ্যাকাউন্ট। মার্চেন্ডাইজ ইনভেন্টরি এটা হচ্ছে মজুত পণ্য। পারচেস ক্রয় করা হয়েছে 60,000 টাকা দিয়ে, নগদে 35,000 টাকা পরিশোধ, আর বাকি টাকা অন অ্যাকাউন্ট মানে বাকি আছে, যে ব্যালেন্সটা বাকি রয়েছে এটা বাকি আছে। তাহলে মজুত পণ্য ক্রয় 60,000 টাকা, নগদে 35,000 পরিশোধ করা হয়েছে ক্যাশ, তার মানে নগদ চলে গেছে অবশ্যই ক্যাশ ক্রেডিট 35,000 টাকা। ক্যাশ ক্রেডিট এটা আমি লিখব। নগদ চলে গেছে কিংবা যে টাকাটা বাকি আছে এটা কিন্তু ক্রয়ের মাধ্যমে। তাহলে পারচেজ ডেবিট করব আমি টোটাল 60,000 টাকা। ব্যয় তো ডেবিট হয় আমরা জানি। পারচেজ ডেবিট, নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট, আর 60,000 টাকা থেকে 35,000 বিক করলে বাকি যে ব্যালেন্স থাকে 25,000 টাকা, এটা যেহেতু বাকি রয়ে গেছে মানে পাওনাদার পাবে। আমি তো ক্রয় করেছি, পাওনাদার পাবে, আর পাওনাদার যেহেতু পাবে দায়ের সৃষ্টি হয়েছে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। দায় বৃদ্ধি পেলে পাওনাদার বা দায়কে ক্রেডিট করতে হয়। ওইটা আমি এখন লিখে দিচ্ছি। তিন তারিখে পারচেজ ডেবিট, পারচেজ ডেবিট টাকার পরিমাণ টোটাল 60,000 টাকা, নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট টাকার পরিমাণ 35,000 টাকা, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট 25,000 টাকা। তারপর এখানে আছে বরোড টাকা 40,000 ফ্রম দি প্রাইম ব্যাংক অন নোটস পেবল। বরোড মানে দাঁড় করা হয়েছে, ঋণ করা হয়েছে 40,000 টাকা প্রাইম ব্যাংক থেকে, ফ্রম মানে থেকে, অনে নোট পেবল প্রদেয় বিলের মাধ্যমে। যদি আমি ব্যাংক থেকে টাকাটা ধার করি তাহলে নগদ টাকা এসেছে, এখানে ক্যাশ হবে ডেবিট 40,000, আর নগদ এসেছে এখানে নোট পেবলের মাধ্যমে। নোট পেবলের মাধ্যমে যেহেতু দায় এখানে বেড়েছে, নোটস পেবল হয়ে যাবে ক্রেডিট। আর ঋণ করার মাধ্যমে প্রাইম ব্যাংক থেকে নগদ পেয়েছি, ক্যাশ হবে ডেবিট, নোট পেবল ক্রেডিট। 3 তারিখ পরে এখানে 8 তারিখ। ঋণ করার মাধ্যমে নগদ এসেছে, ক্যাশ করব ডেবিট টাকার পরিমাণ 40,000, নোটস পেবল ক্রেডিট।
টাকার পরিমাণ 40,000। ওকে। দশ তারিখে মার্চেন্ডাইজ সেলস অন অ্যাকাউন্ট টাকা 80,000, কোস্ট টাকা 55,000। মার্চেন্ডাইজ মানে তো মজুদ পণ্য বা পণ্য বিক্রয়, অন অ্যাকাউন্ট বাকিতে 80,000 টাকা। আর কোস্ট বলে যেটা আছে এটাকে বলা হয় কোস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় আছে 55,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয় একটু ব্যাখ্যা করি। মানে যে পণ্য 80,000-এ বিক্রি, এই পণ্যের উপর এই ব্যবসা প্রতিষ্ঠানের খরচ হয়েছে 55,000 টাকা। এটা হলো বিক্রিত পণ্যের ব্যয়। 55,000 টাকা ব্যবসায়ের খরচ হয়েছে, আর ওই 55,000 টাকার পণ্য বর্তমানে 80,000-এ বিক্রি। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে এই বিক্রিত পণ্যের ব্যয়ের প্রয়োজন পড়ে না, এটা দেখার কোনো প্রয়োজন নেই। এটা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে দেখা হয়। এই জন্য যে পণ্যটা বাকিতে বিক্রয়ের জন্য আমি জাবেদাটা করে দিচ্ছি। বাকিতে বিক্রয় হলে দেনাদারের সৃষ্টি হয় অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, আর বিক্রয় তো যে কোনো সময় ক্রেডিট হয়। তো অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। এটা তারিখ হলো 10 তারিখ। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। পেইড স্যালারিজ টাকা 3,000 অ্যান্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স টাকা 5,000। বেতন পরিশোধ 3,000 টাকার, বিজ্ঞাপনের খরচ 5,000 টাকা। দুইটার মাধ্যমে নগদ চলে গেছে, ক্যাশ হবে ক্রেডিট। আর নগদ চলে গেছে ব্যয়ের মাধ্যমে, দুইটাই ব্যয় করে দিব ডেবিট। যেমন স্যালারি এক্সপেন্স ডেবিট হবে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট হবে, দুইটার টাকা যোগ করে ক্যাশ হবে ক্রেডিট। কেন ক্যাশ ক্রেডিট হবে? নগদ চলে গেছে ব্যবসা থেকে, ওইটাই এখন লিখে দিব। তারিখ হলো 12 তারিখ। বেতন পরিশোধ স্যালারি এক্সপেন্স ডেবিট, টাকার পরিমাণ ছিল 3,000। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এটা টাকার পরিমাণ ছিল 5,000, নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট। দুইটা যোগ করে টাকার পরিমাণ হবে 8,000। চোদ্দো তারিখে পারচেজ অফিস সাপ্লাইজ ফোরকাস্ট টাকা 2,000। পারচেজ ক্রয়, অফিস সাপ্লাইজ অফিস সরবরাহ, নগদ 2,000 টাকা দিয়ে। সাপ্লাইজ ক্রয় করা হয়েছে মানে সম্পদ ক্রয় করা হয়েছে, তাহলে সম্পদের নাম হবে এখানে ডেবিট। অফিস সাপ্লাইজ হবে এখানে ডেবিট, নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট, তাই তো? এটাই লিখে দাও। একটু সময় নিয়ে আমার ক্লাস দেখার মানে হলো যে সব বুঝতে পারা। হাতে কলমে এই কারণে বোঝাচ্ছি, সহজে বোঝানোর জন্য। একটু সময় দিতে হবে। অফিস সাপ্লাইজ টাকার পরিমাণ ছিল 2,000, অফিস সাপ্লাইজ ডেবিট, নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট। মার্চেন্ডাইজ পারচেজ অন অ্যাকাউন্ট টাকা 70,000। মার্চেন্ডাইজ তো পণ্য, পারচেজ ক্রয়, পণ্য ক্রয়, অন অ্যাকাউন্ট বাকিতে পণ্য ক্রয় 70,000। তো বাকিতে পণ্য ক্রয় করলে পাওনাদারের সৃষ্টি হয় আমরা জানি, এই জন্য পাওনাদার হবে ক্রেডিট। পাওনাদারের ইংরেজি অ্যাকাউন্টস পেবল। অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, আর ব্যয় হবে ডেবিট, পারচেজ ডেবিট। যদি নগদে ক্রয় করতাম, নগদ এখানে ক্রেডিট করতাম, আর ব্যয়টা আমি ডেবিট করতাম। ব্যয় ডেবিট, পারচেজ এটা ঠিক থাকবে। নগদে ক্রয় করা হয় নাই, বাকিতে ক্রয় করা হয়েছে,
এই জন্য অ্যাকাউন্টস পেবল পাওনাদার আমি এখানে ক্রেডিট করব। পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, টাকার পরিমাণ 70,000। আর তারিখ হচ্ছে এখানে 15 তারিখ। পারচেজ ডেবিট 70,000 টাকা, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট 70,000 টাকা। পেইড টাকা 24,000 ইন ফুল সেটেলমেন্ট ফর মার্চেন্ডাইজ পারচেজ অন অ্যাকাউন্ট অন জুলাই 3। পেইড পরিশোধ 24,000 টাকা ফুল সেটেলমেন্ট পূর্ণ নিষ্পত্তিতে ফর মার্চেন্ডাইজ পারচেজ, মজুত পণ্য ক্রয়ের জন্য, যেটা বাকিতে ছিল জুলাই 3 তারিখে। তো জুলাই 3 তারিখে বাকিতে মজুত পণ্য ক্রয় ছিল 60,000 টাকা, নগদে 35,000 পরিশোধ, আর বাকি টাকা ছিল এই 60 থেকে 35,000 বিক করলে 25,000 বাকি ছিল। এই 25,000-এর পণ্য নিষ্পত্তিতে বর্তমানে 24,000 টাকা পরিশোধ করা হয়েছে। তার মানে এখানে হচ্ছে 1,000 টাকা ডিসকাউন্ট। যেহেতু পেইড করা হয়েছে, নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট 24,000। ক্যাশ ক্রেডিট হলে ডিসকাউন্টও ক্রেডিট, আর পেইড করেছি মানে পাওনাদার পেয়েছে, পাওনাদার হবে এখানে ডেবিট। অর্থাৎ এই 25,000-এর পণ্য নিষ্পত্তিতে বর্তমানে 24,000 পেইড করা হয়েছে, তাই তো? এই যে দেখো, এটা আগেও তোমরা জানো, এটা নতুন নয় তোমাদের জন্য। তো তারিখ হলো 20 তারিখ। আচ্ছা, অ্যাকাউন্টস পেবল পাওনাদার পেয়েছে, এটা তো ডেবিট করতে হবে। আগে আমি লিখে নেই। পাওনাদার টোটাল পাওয়ার কথা 25,000, এই টোটাল টাকাটাই কিন্তু এখানে বসে। তো নগদ পেইড করা হয়েছে 24,000, ক্যাশ ক্রেডিট 24,000, ডিসকাউন্ট আছে এটাতে। ক্যাশ যেহেতু ক্রেডিট, ডিসকাউন্টও ক্রেডিট হয় 1,000। আচ্ছা, এখন এটার ব্যাখ্যাটা করি। নগদ চলে গেছে 24,000 টাকা চলে গেছে, এই জন্য এটা ক্রেডিট করা হয়েছে। নগদ ক্রেডিট হলে ডিসকাউন্টও ক্রেডিট, আর 2টা টাকা যোগ করে পাওনাদার পেয়েছে, অ্যাকাউন্টস পেবল করতে হয় ডেবিট। এখন এই ডিসকাউন্ট এটা ক্রেডিট হলো কেন? আমার পাওনাদারকে পরিশোধ করার কথা 25,000, পাওনাদারকে পরিশোধ করা হয়েছে 24,000। তো কত টাকা কম পরিশোধ করা হয়েছে? 1,000 টাকা। তাহলে 1,000 টাকা এটা আমার বেঁচে গেল, তো এটা আমার জন্য আয় মানে ক্রেডিট। বোঝাতে পেরেছি? সোল্ড মার্চেন্ডাইজ টু জাওয়াদ অন অ্যাকাউন্ট টাকা 90,000, কোস্ট 60,000। তা জাওয়াদের কাছে সোল্ড মার্চেন্ডাইজ মানে পণ্য বিক্রয় জাওয়াদের কাছে বাকিতে 90,000, বিক্রিত পণ্যের ব্যয় 60,000। বাকিতে যে জাওয়াদের কাছে পণ্য বিক্রয়, এটার জন্য দেনাদারের সৃষ্টি হয়েছে বাকিতে বিক্রয়ের কারণে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর আয় সেলস করতে হবে ক্রেডিট। তো এটা সবাই জানো, এটা লিখে নিচ্ছে। 20 তারিখ পরে এখানে 22 তারিখে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, টাকার পরিমাণ 90,000, সেলস ক্রেডিট। রিটার্ন মার্চেন্ডাইজ সোল্ড অন জুলাই 22 টাকা 5,000, কোস্ট টাকা 3,000। রিটার্ন মার্চেন্ডাইজ মানে পণ্য ফেরত। পণ্য ফেরত 5,000 টাকা, যেটা জুলাই 22 তারিখে বিক্রয় করা হয়েছিল। তো যেহেতু জুলাই 22 তারিখে বিক্রয় করা হয়েছিল, 90,000 টাকার পণ্য 5,000 টাকার ফেরত পেয়ে গেছেন।
এটা হলো বিক্রয় ফেরত। বিক্রয় করার পরে যে পণ্যটা ফেরত পাওয়া যায় এটা হলো বিক্রয় ফেরত। আমরা জানি বিক্রয় ফেরত ব্যয়ের মধ্যে পড়ে, এই জন্য বিক্রয় ফেরত বা সেলস রিটার্ন ডেবিট করব। আর যা ওদের কাছে বিক্রি করেছিলাম বাকিতে, ফলে দেনাদারের সৃষ্টি হয়েছিল, যাওয়া দেখুন ফেরত দিয়েছে, এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল করব আমরা ক্রেডিট। বিক্রয় ফেরত ব্যয় হওয়ার কারণে কিন্তু ডেবিট হবে, দেনাদার দিয়েছে অ্যাকাউন্টস রিসিভেবল আমরা এখন ক্রেডিট করব। এটা বোঝাতে পেরেছি? 25 তারিখ, এটা হচ্ছে বিক্রয় ফেরত, ব্যয় হওয়ার কারণে ডেবিট, সেলস রিটার্ন 5000, দেনাদার দিয়েছে অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। রিসিভড ক্যাশ পেমেন্ট অফ টাকা 87,500 ফর সেলস মেড অন অ্যাকাউন্ট অ্যান্ড অ্যালাউড টাকা 2,500 ডিসকাউন্ট। রিসিভড ক্যাশ পেমেন্ট মানে নগদ প্রাপ্তি, 87,500 টাকা বিক্রয় করা হয়েছিল যেটা বাকিতে, আর ডিসকাউন্ট আছে এখানে 2500 টাকা। এটার মানে কি দাঁড়ায়, যে বাকিতে বিক্রয় করা হয়েছিল, তো ওই বাকিতে বিক্রয়ের জন্য 87,500 টাকা এখন নগদ প্রাপ্তি আর 2,500 টাকা ডিসকাউন্ট। 87,500 2,500 যোগ করলে 90,000 হয়। তার মানে এইটা 22 তারিখে এই 90,000 হতে পারে, বা যে কোনো বিক্রয়ের জন্য, ঠিক আছে, এই বিক্রয়ের জন্য বা যে কোনো বিক্রয়ের জন্য হতে পারে। এখন নগদ প্রাপ্তি 87,500, ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট আছে ডিসকাউন্টও ডেবিট, এখন দেনাদার দিয়েছে, বাকিতে বিক্রয় যেহেতু দেনাদারের সৃষ্টি হয়েছিল দেনাদার দিয়েছে, দেনাদার ক্রেডিট, এগুলো তোমরা জানো। নগদ নিয়ে চিন্তা করে সহজে জাবেদা দেখিলা নির্ণয় করা যায়। তারপর এটা হচ্ছে 26 তারিখ, তো এটা হচ্ছে নগদ পেয়েছি, ক্যাশ ডেবিট 87,500, ক্যাশ ডেবিট হলে ডিসকাউন্ট ও ডেবিট, $2,500, আর দেনাদার সংক্ষেপে লিখে নিলাম অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 90,000। পেইড ইলেকট্রিসিটি বিল ফর দি মান্থ অফ জুলাই 2022 টাকা 2,500। আচ্ছা, এটা জুলাই মাসের। তো পেইড ইলেকট্রিসিটি বিল পরিশোধ 2022 সালে 2,500 টাকা, নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট। আর বিদ্যুতের বিল এটাকে লিখতে হয় উপযোগ খরচ, ইংরেজি হচ্ছে ইউটিলিটি এক্সপেন্স। তো ইউটিলিটি এক্সপেন্স হোক এখানে হবে ডেবিট, নগদ চলে যাওয়ার কারণে ক্যাশ ক্রেডিট। তারিখ হচ্ছে 28 তারিখ। ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট। পেইড স্যালারি ফর দি মান্থ অফ জানুয়ারি 2022 টাকা 7,000। বেতন পরিশোধ, পেইড স্যালারি বেতন পরিশোধ 2022 সালে 7,000 টাকা, নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট স্যালারি এক্সপেন্স ডেবিট। তো এটা সবাই জানো। তারিখ হলো 31 তারিখ। টাকার পরিমাণ 7,000, ক্যাশ ক্রেডিট। এই যে টাকার পরিমাণ 7,000।
কোস্ট অফ আনইউজ সাপ্লাইজ টাকা 1000। কোস্ট অফ আনইউজ সাপ্লাইজ মানে অব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ 1000 টাকা। অব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ 1000 টাকার। 14 তারিখে সাপ্লাইজ ক্রয় করা হয়েছিল 2000 টাকার। হিসাব অনুযায়ী বর্তমানে 2000 টাকার সাপ্লাইজ থাকার কথা, কিন্তু মাসের শেষে 31 তারিখে সাপ্লাইজ আছে 1000 টাকার। তো 1000 টাকার সাপ্লাইজ আছে, বাকি 1000 টাকা কোথায় গেল? এই 1000 টাকার সাপ্লাইজ কোথায় গেল? ব্যয় হয়ে গেছে। ওই 1000 টাকার জন্যই কিন্তু বর্তমানে জাবেদা হবে, যেটা আমরা আগের ক্লাসেও এরকম একটা লেনদেনের জাবেদা দাখিলা করেছিলাম, যে 1000 টাকা কোথায় গেছে, এটা ব্যয় হয়ে গেছে। এটার জন্য নির্দিষ্ট জার্নাল সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ করা হয় ক্রেডিট। তো এটা 31 তারিখে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট টাকার পরিমাণ ছিল 1000, সাপ্লাইজ ক্রেডিট টাকার পরিমাণ 1000। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ছিল। এখন পর্যন্ত আমরা সাধারণ জাবেদা দাখিলা নিয়ে ম্যাথের সমাধান করেছি। তো ধারাবাহিক ক্লাসে এক এক করে আমরা সব নিয়মের ম্যাথের সমাধান করব। আর সময় নিয়ে ক্লাস দেখার মানে হলো তুমি সব বুঝতে পেরে যাবে। প্রয়োজনে আবার ক্লাসটি দেখে নাও।